আজকে 17ই আগস্ট। আজকের দিনে আমাদের বাংলা ভাষার একজন মহান কবি প্রয়াণ করেছেন, মারা গেছেন। তিনি বাংলাদেশের প্রধান কবি, নাগরিক কবি হিসাবে খ্যাত শামসুর রহমান। শামসুর রহমান বাংলা কবিতায় নাগরিকতার আবহ বিস্তার করিয়েছেন। তার কবিতায় নগর জীবন এসেছে নগর জীবনের সুখ দুঃখ। তার কবিতায় বিস্তার লাভ করেছে আমাদের মুক্তিযুদ্ধ। এখন পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যতগুলো বিখ্যাত কবিতা রচিত হয়েছে তার অধিকাংশই লেখা হচ্ছে শামসুর রহমানের। তেমনি একটি বিখ্যাত কবিতা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যভুক্ত এই কবিতাটি শামসুর রহমানের বিখ্যাত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে। এই বন্দি শিবির থেকে কাব্যটি একটি বিখ্যাত কবিতা, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা। আজকের পাঠে আমরা এই কবিতাটি পাঠ করব এবং এই কবিতার তর্জমা বা বিশ্লেষণ আমরা করব। তাহলে প্রথমে আমরা শামসুর রহমান সম্পর্কে একটু বলি। শামসুর রহমান 1929 সালে ঢাকায় মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার পাড়াতলি গায়ে। তিনি এক কবিতায় বলেছিলেন, মেঘনা নদী দেব আমি কলওয়ালা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। তিনি বলেছিলেন কি, মেঘনা নদী দেব পারি কলওয়ালা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার পাড়াতলি গায়ে। 1960 সালে তিনি বাংলা কবিতায় দীপ্ত আবির্ভূত হন। তার প্রথম কবিতা গ্রন্থের নাম প্রথম গান ও দ্বিতীয় মৃত্যুর আগে। প্রথম গান ও দ্বিতীয় মৃত্যুর আগে। 1962 সালে শামসুর রহমান আদমজী পুরস্কারে ভূষিত হন। এরপর বাংলা সাহিত্য কেন্দ্রিক যতগুলো পুরস্কার আছে প্রায় প্রতিটি পুরস্কার শামসুর রহমান পেয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, স্বাধীনতা পুরস্কার, কবি আলাওয়াল পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণ পদক, সার্ক সাহিত্য পুরস্কার, প্রায় এই সমস্ত পুরস্কারই তিনি পেয়েছেন বাংলা কবিতায় অভূতপূর্ব অবদানের জন্য। শামসুর রহমানের একটি কথা প্রায়শই এখন উচ্চারিত হয়, অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ। তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ। মুক্তিযুদ্ধকালীন তিনি কলম সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি মজলুম আদিব ছদ্মনামে কলাম প্রকাশ করতেন। স্মৃতির শহর নামে তার একটি বিখ্যাত আত্মজৈবনিক রচনা আছে। অক্টোপাস নামে তার একটি বিখ্যাত উপন্যাস আছে। নিয়ত মনস্তাস তার একটি বিখ্যাত উপন্যাস। শামসুর রহমানের সবচেয়ে আলোচিত এবং বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে। এই বন্দি শিবির থেকে আমরা যে কবিতাটি পড়ব তার নাম হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলেই হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী।
তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্গেলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিক্লয়েস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তু বিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটি কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে। হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে ঘরে দগ্ধ ঘরে। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা আছে বসে আছে পথের ধারে তোমার জন্য। সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টা দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিস্কাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিকবেদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে। শামসুর রহমানের এই কবিতাটি ঈষৎ আকারে পাঠ্যে সংকলিত হয়েছে। এই কবিতায় আমরা কিছু শব্দ পাই যেগুলো একটি নতুন আঙ্গিক আমাদের দেয়, একটা ভিন্ন অর্থ আমাদের তৈরি করে। যেমন হচ্ছে একটি শব্দ হচ্ছে খান্ডব দাহ। ভারতবর্ষের প্রাচীনতম কাব্যগ্রন্থের নাম হচ্ছে মহাভারত। মহাভারতের একটি অরণ্যের নাম হচ্ছে খান্ডব। এই অরণ্যটা এমনভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল যে ওই অরণ্যে যত প্রকার প্রাণী ছিল সবই ছাই হয়ে যাচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীরা আমাদের গ্রামগুলোকে এমনভাবে জ্বালিয়ে দিয়েছে যে আমাদের সমস্ত প্রাণীকুল মানুষ সব একেবারে ধ্বংসস্তূপের মতো ছাই হয়ে গেছে। এই অর্থে কবিতায় কবি খান্ডব দাহন ব্যবহার করেছেন। এই কবিতায় কবি গঙ্গা নদীর উল্লেখ করেছেন, যে গঙ্গা পবিত্র নদী, গঙ্গা হচ্ছে পবিত্র নদী। এই কবিতায় তিনি গঙ্গাকে বলছেন রক্তাক্ত গঙ্গা। তার মানে হানাদারদের অত্যাচারে বাংলার মানুষের গায়ে এত রক্ত ঝরেছে যে কবির মনে হয়েছে নদীর জল আসলে গঙ্গা হয়ে গেছে, রক্তের গঙ্গা বয়ে গেছে। এই কবিতায় আমরা বাস্তব শব্দের একটু ভিন্ন অর্থ পাই, ভিন্ন আঙ্গিকে ব্যবহার করি। যেমন একটা শব্দ হচ্ছে কপাল ভাঙা। কপাল ভাঙা, আসলে কপাল বললে ভাঙা তো কিছু নাই, কিন্তু এটা বাগধারা অর্থ কবি ব্যবহার করলেন দুঃখ সূচনা। একজন নারীর সবচেয়ে পরম আশ্রয়ের জায়গা হচ্ছে তার স্বামী। সেই স্বামী যদি মারা যায় তাহলে তার কপালটা পুড়ে যায়, কপালটা ভেঙে যায়। তাহলে এই শব্দটি তিনি মুছে আমাদের এই কবিতায় ব্যবহার করলেন। আবার তিনি ব্যবহার করলেন সিথির সিঁদুর। আমরা জানি হিন্দু ধর্মীয় মতে যাদের বিবাহ হয় সেই নারীদেরকে মাথায় সিঁদুর দিতে হয়, এবং একমাত্র তিনি যখন বিধবা হন বা স্বামী মারা যান তখন তার সিঁদুরটা মুছে ফেলতে হয়। তাহলে এই যে সিথির সিঁদুর মুছে ফেলা অর্থ হচ্ছে তার স্বামী বিয়োগ হলো, তার স্বামী মারা গেল। এই শব্দটাও তিনি ব্যবহার করলেন। খই ফোটা,
গ্রামের অঞ্চলে খই ভাজত মানুষ আগের দিনে, সেই খই ফোটা একটা ফটর ফটর শব্দ হইতো। কবির কাছে মনে হচ্ছে যে মেশিন গানের গোলার আওয়াজ যেন আসলে খই ফোটার শব্দ। কবির কবিতায় একেবারে নগর জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠল। কুকুর নগরের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, সেই কুকুরকে বলছেন কবি আর্তনাদ করলো একটা কুকুর। কোথায়? প্রভুর বাস্তবিটায় দাঁড়িয়ে। বাস্তবিটা মানে যেখানে মানুষ বসবাস করে এমন জায়গায় দাঁড়িয়ে আর্তনাদ করছে একটা কুকুর। কবিতায় সেটা তুললেন। কবিতার সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে বিয়োগান্তর বাক্য, বিয়োগান্ত লাইন বা বিয়োগান্ত পংক্তি যেটা আমরা বলি, সেটা হচ্ছে অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। চিন্তা করা যায় হানাদারদের কত নির্মম অত্যাচার ছিল। একেবারে শিশু সন্তান যে হামাগুড়ি দিচ্ছে মাত্র, তার সামনে তার বাবা মাকে মেরে লাশ করে দিচ্ছে, তার উপর সেই শিশু কান্নাকাটি করছে। হানাদারদের নির্মম নৃশংস অত্যাচারের এর চেয়ে বড় প্রমাণ আর কোনো কবিতায় আছে কিনা আমার জানা নেই। এই কবিতায় মোল্লাবাড়ির বিধবা বউয়ের কথাও বলা আছে, যিনি হতাশার মতো নরবরে দাঁড়িয়ে আছেন একটি দগ্ধ খুঁটি ধরে। অর্থাৎ হানাদার বাহিনী তার বাড়ি পুড়ে দিয়েছে, তিনি হতাশার চিহ্ন নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন। কবিতার প্রত্যেকটি প্রান্ত স্পর্শ করছে। তিনি সগির আলী উল্লেখ করছেন শাহবাজপুরে একজন কৃষককে কথা, রুস্তম শেখের কথা বলছেন, যিনি ঢাকাতে রিক্সা চালায়, তাকেও গুলি করে মেরে ফেলা হয়েছে, তার লাশটা এখন পোকামাকড়ের দখলে। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল গেরিলা যুদ্ধ কেন্দ্রিক, অতর্কিতভাবে তারা হামলা করতো হানাদারদের উপর। এই গেরিলা যুদ্ধটা সবসময় বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। সেই প্রসঙ্গ তিনি তার কবিতায় আনলেন যে রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তেজি তরুণ। তার মানে এরা আমাদের এই লাইনে তিনি আমাদের মহান মুক্তিযোদ্ধাদের কবি স্মরণ করলেন। এই সব ঘটনা কবির দৃষ্টিতে ঘটতে যাচ্ছে কেন? কবির দৃষ্টিতে ঘটতে যাচ্ছে একটা নতুন পৃথিবীর জন্ম হচ্ছে, যে পৃথিবীতে এই ধরনের কোনো বৈষম্য থাকবে না, থাকবে না কোনো লাঞ্ছনা। তার জন্য আমাদের এই অত্যাচার নিপীড়ন আমরা সহ্য করছি। ওই বলছেন আমরা এত ত্যাগ করছি, এত কিছু হারিয়েছি, সকিনা বিবির কপাল ভাঙছে, রুস্তম শেখের পোকা ফুসফুস পোকা খেয়েছে, শাহবাজপুরের কৃষক তার সর্বোচ্চ হারিয়েছে, মোল্লাবাড়ির বউ সে ধ্বংসস্তূপে বসে আছে। এই সমস্ত কিছু ঘটনা যার জন্যে, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা। কবিতায় বলছেন তোমাকে আসতেই হবে। এত ত্যাগ, এত তিতিক্ষার পর স্বাধীনতা না আসে পারে না। আমরা দেখলাম ঠিকই আমাদের স্বাধীনতা আসলো, 16ই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করলাম। স্বাধীনতার পূর্বে কবি এই কবিতাটি কিন্তু রচনা করছেন। আমরা জানি কবিদের একটি দূরদর্শিতা থাকে। শামসুর রহমান এই কবিতায় সেই দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। সবাইকে ধন্যবাদ।